বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এর আগের ক্লাসগুলোতে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায় আছে, গতি অধ্যায়ের বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা রাশি পড়েছি। এখানে রাশি আবার পড়েছি, রাশির দুই ধরনের রাশি, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। তো এই মৌলিক রাশি এবং লব্ধ রাশি যখন আমরা পড়ছি, তখন আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের একক ব্যবহার করছি। কি ব্যবহার করছি? একক ব্যবহার করছি এবং সেই সাথে সাথে কিছু কিছু রাশির আমরা মাত্রা ব্যবহার করছি। তো এখানে আমরা মাত্রাগুলো নির্ণয় করার জন্য আমরা অল্প বিস্তর এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এইখানে এই ক্লাসে আমরা এই যে মৌলিক রাশি এবং লব্ধ রাশিগুলো আছে, সেই রাশিগুলো সংজ্ঞা এবং তাদের মাত্রা এবং তাদের এককগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো এবং সেগুলো কিভাবে নির্ণয় করা হয় এই প্রসেস অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো সবার আগে আমরা দেখি যে মৌলিক রাশি জিনিসটা কি। মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন নেই, তাদেরকে বলা হচ্ছে মৌলিক রাশি। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একটা লব্ধ রাশি যদি আমরা নেই, তাহলে সহজে এই জিনিসটা বুঝতে পারবো। যেমন আমরা যদি লব্ধ রাশির কথা বলি, যে কোনো একটা লব্ধ রাশি উদাহরণস্বরূপ আমরা যদি ক্ষেত্রফল নেই এ, অর্থাৎ এটা হচ্ছে কি ক্ষেত্রফল। এখন আমরা যদি ক্ষেত্রফল পরিমাপ করতে চাই কোনো একটা জিনিসের, উদাহরণস্বরূপ এই জিনিসটার আমরা ক্ষেত্রফল পরিমাপ করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? আমাদেরকে এখানে দুইটা রাশি মাপতে হবে, অর্থাৎ এই এক্স অর্থাৎ দৈর্ঘ্যটা মাপতে হবে, আর একটা কি মাপতে হবে? ওয়াই অর্থাৎ তার প্রস্থটা মাপতে হবে। মাপার পর এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে কি পাবো? ক্ষেত্রফল পাবো। কিন্তু আমরা যখন দৈর্ঘ্যটা পরিমাপ করতেছি, তখন কিন্তু শুধু কি এই দৈর্ঘ্যটা পরিমাপ করলেই হচ্ছে, অন্য কোনো রাশি পরিমাপ করা লাগতেছে না এবং সেগুলো যোগ বিয়োগ গুণ ভাগও করা লাগতেছে না। মূলত যোগ বিয়োগের কথা না, গুণ এবং ভাগ, যোগ বিয়োগ বলা যাবে না। অন্য কোনো রাশিকে গুণ এবং ভাগ করতে হচ্ছে না। তো যে সকল রাশিকে পাওয়ার জন্য এইরকম একাধিক রাশি কি করার দরকার নেই, গুণ বা ভাগ করার প্রয়োজন নাই, শুধুমাত্র ওই রাশিটা মাপলেই সেই রাশিটাকে পাওয়া যায়, সেই রাশিগুলোকে বলা হয় মৌলিক রাশি। তো সেই মৌলিক রাশিগুলো পৃথিবীতে মাত্র 7টা আছে, চিন্তার কোনো কারণ নাই, এগুলো মাত্র 7টা। একটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। এই 3টা রাশিকে পরিমাপ করার জন্য শুধুমাত্র সেই রাশিগুলো মাপলেই চলে। কিন্তু এই ছাড়া বাকি যে লব্ধ রাশিগুলো আছে ক্ষেত্রফলের মতো, তাদেরকে যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে এই যে 7টা মৌলিক রাশি, এই 7টা মৌলিক রাশি আছে, এই 7টা মৌলিক রাশির মধ্যে যে কোনো একটা না একাধিক রাখবে, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 4টা হইতে পারে, এইরকম রাশি কি করতে হবে? মাপতে হবে এবং সেগুলো পরস্পরের সাথে গুণ অথবা ভাগ করতে হবে। অবশ্যই যোগ না, গুণ অথবা ভাগ করতে হবে, করে তারপর সেই লব্ধ রাশিটা পাওয়া যাবে। তাহলে আশা করি আমরা মৌলিক রাশি জিনিসটা কি বুঝতে পারলাম। তো এরপর আমরা আসি রাশির মাত্রা জিনিসটা কি। তো এই মাত্রা জিনিসটা হচ্ছে যে কোনো মাত্রা অনেকটা আমরা যদি মনে করি যে এটা অনেকটা রসায়ন বইয়ের প্রতীক সংকেতের মতো, রসায়ন বইয়ের অনেকটা সংকেতের মতো। রসায়ন বইয়ে আমরা পড়ছি প্রত্যেকটা মৌলিক পদার্থকে একটা অক্ষর বা 2টা অক্ষর, সেটা ইংরেজি ভাষার হোক বা গ্রিক ভাষার হোক, সেখান থেকে আমরা নিয়ে কি করি? সংক্ষেপে প্রকাশ করি। তো ঠিক সেই রকম এখানেও একটা রাশির মধ্যে ওই রকম রাশিগুলোর প্রতীক কিন্তু এখানে আছে। কেমিস্ট্রির সাথে যেটা সম্পর্কিত, সেটা হচ্ছে রাশির প্রতীক, ওইরকম একটা বা 2টা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। আর মাত্রা জিনিসটা প্রতীক থেকে একটু ভিন্ন, প্রতীকের মতোই বাট প্রতীক থেকে একটু ভিন্ন, সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। তার আগে আমরা একটু প্রতীক নিয়ে বলি। তাহলে প্রতীক পুরাটাই হচ্ছে কি রসায়ন বইয়ের যে প্রতীক, আর এখানকার প্রতীক একই রকম। মৌলিক রাশির প্রতীক যেরকম মৌলিক সংখ্যা, যে মৌলিক পদার্থগুলো আছে তাদের যেমন প্রত্যেকটারই একটা কি আছে, একক আছে। যেমন সোডিয়ামের একক হচ্ছে প্রতীক হচ্ছে Na, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে কি H। ঠিক সেই রকম এখানে প্রত্যেকটা একককেও কি করা হয়েছে? একটা বা 2টা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে L, দৈর্ঘ্যকে আমরা জেনারেলি L দ্বারা প্রকাশ করি, কিন্তু এটাকে অনেক সময় যদি সরণ বলি বা ডিস্টেন্স বলি, সেক্ষেত্রে S বা D দ্বারাও প্রকাশ করা হয়। বাট SI একক হিসেবে যদি আমরা বলি দৈর্ঘ্যের প্রতীক কি, তাহলে সেটা ডেফিনেটলি L হবে। বাট
এটার বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন, যখন এটাকে যদি দৈর্ঘ্যকে যদি আমরা সরণ হিসেবে বলি, দৈর্ঘ্য কিন্তু সরণ, দূরত্ব এগুলো সবই কিন্তু কি দৈর্ঘ্য, অর্থাৎ অবস্থানের পরিবর্তন সম্পর্কিত যে রাশিগুলো আছে, সেটা দিক রাশি হোক বা অদিক রাশি হোক, সেগুলো সবই কি দৈর্ঘ্যের মধ্যে পড়বে। অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেভাবেই পরিমাপ করি না কেন, এটা সবই দৈর্ঘ্যের মধ্যে পড়বে। এবং এগুলোর মূলত তাদের প্রতীক হচ্ছে এল, কিন্তু এগুলোকে যদি আমরা সরণ নামে প্রকাশ করি তখন সেটাকে আমরা এস বলি, আর দূরত্ব বলে তখন সেটাকে ডি বলি, সেটা স্পেসিফিকেশন করার জন্য। বাট এমনি যদি আমরা বলি দৈর্ঘ্য নামক যে রাশিটা আছে তার প্রতীক হচ্ছে কি এল। এরপর ভর, ভর জিনিসটা হচ্ছে কি, ভরের প্রতীক হচ্ছে এম, অর্থাৎ ম্যাস থেকে আসছে কি এম। আর দৈর্ঘ্যটা ওটা লেন্থ থেকে আসছিল, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, সেখান থেকে আসছে এল। আর ভরের ইংরেজি হচ্ছে ম্যাস, এখান থেকে আসছে এম। একইভাবে সময়, সময়ের ইংরেজি হচ্ছে টাইম, তো টাইম থেকে হচ্ছে টি। তো এটাকে ছোট টি নেওয়া হয়েছে, বড় টি কেন নেওয়া হয়নি, বড় টির জন্য আর একটা একক ডিজাইন আছে, তাই এখানে টাইমের জন্য ছোট টি নেওয়া হয়েছে। এরপর হচ্ছে তাপমাত্রা, এই তাপমাত্রাটা হচ্ছে কি টেম্পারেচার, তাপমাত্রার ইংরেজি হচ্ছে কি টেম্পারেচার। এই জন্য এটাকে কি করা হয়েছে, এখান থেকে এই যে টি, দুই জায়গাতেই টি আছে, এই জন্য এখানে টেম্পারেচারের ক্ষেত্রে কি বড় হাতের অক্ষর নেওয়া হয়েছে, আর টাইমের ক্ষেত্রে ছোটকে স্মল লেটারটা নেওয়া হয়েছে, এই জন্য এখানে স্মল নেওয়া হয়েছে আর এখানে কি ক্যাপিটাল নেওয়া হয়েছে। কেমিস্ট্রিতে যদিও হয়তো ভিন্ন হবে, কেমিস্ট্রিতে সবসময় বড় হাতের নেওয়া হয় প্রথম অক্ষরটা, দ্বিতীয়টা ছোট হাতের নেওয়া হয়, ওই নিয়ম এখানে মানে নেই। এরপর হচ্ছে দীপন তীব্রতা, সেটা হচ্ছে আইভি। তো এইটা যদি আমরা বলি এখানে আইভি থেকে আসলো, দীপন তীব্রতার ইংরেজি হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। দীপন তীব্রতার ইংরেজি হচ্ছে কি লুমিনাস, এটাকে বলা হয় দীপন তীব্রতা, লুমিনাস ইন্টেন্সিটি, অর্থাৎ দীপন তীব্রতা। তো তাহলে এটার সাথে তাহলে আইভিটা থেকে আসলো, তাহলে আইভি জিনিসটা যেখান থেকে আসছে সেটা যদি আমরা বলি, আইভি আসলে লুমিনাস ইন্টেন্সিটি থেকে আসে নাই, এটা আর একটা নাম থেকে আসছে, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ভিজিবল লাইট, এখান থেকে আসছে ইন্টেন্সিটি অফ ভিজিবল লাইট, এর আর একটা নাম হচ্ছে এটা ভিজিবল লাইট, ইন্টেন্সিটি অফ ভিজিবল লাইট। তো এখান থেকে আই নেওয়া হয়েছে আর ভিজিবল থেকে ভি নেওয়া হয়েছে, এখান থেকে এটা হয়েছে কি আই ভি, ইন্টেন্সিটি অফ ভিজিবল লাইট। এরপর হচ্ছে পদার্থের পরিমাণ, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, যে কোনো জিনিসের পরিমাণকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের প্রতীক নিয়ে আলোচনা। এরপর আমরা চলে যাব মাত্রা নিয়ে আলোচনায় চলে যাব। কি বলি এরপর মাত্রাতে চলে যাই, হলো আচ্ছা এন দ্বারা মেনলি বোঝায় সম্ভবত নাম্বার অফ পার্টিকেলস ইন মল, এন দিয়ে বোঝায় নাম্বার অফ পার্টিকেলস অফ মল, তো ওইখান থেকে নাম্বার নেওয়া হয়েছে। যাই হোক, এরপর যদি আমরা মাত্রাতে যাই, তো মাত্রা এবং প্রতীকের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা হচ্ছে এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা যদি দেখি, একটু আগে আমরা লব্ধ রাশির কথা বলছি, লব্ধ রাশিতে জেনারেলি কি থাকে, একাধিক রাশি গুণ বা ভাগ হিসেবে থাকে, গুণ অথবা ভাগ হিসেবে থাকে। যখন একাধিক রাশি গুণ বা ভাগ হিসেবে থাকে, যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা হচ্ছে একটা দৈর্ঘ্য আর একটা দৈর্ঘ্য, সেটা হচ্ছে প্রস্থ হইতে পারে। প্রস্থটা মানে আমরা দৈর্ঘ্যের কিন্তু বিভিন্ন ধরনের কি থাকে এক্সপ্রেশন থাকে, দৈর্ঘ্যকে কখনো দৈর্ঘ্য বলা হয়, দৈর্ঘ্যকে কখনো প্রস্থ বলা হয়, দৈর্ঘ্যকে সরণ, দৈর্ঘ্যকে দূরত্ব, এগুলো বিভিন্ন সময়ে কখনো দৈর্ঘ্যকে আবার বিস্তার বলা হয়, দৈর্ঘ্যকে কখনো কখনো উচ্চতা বলা হয়। এরকম বিভিন্ন ক্ষেত্রে জিনিসটাকে সহজে বোঝার জন্য এগুলোকে ভিন্ন নাম দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে সবগুলোই হচ্ছে কি রাশি হিসাবে হচ্ছে সবগুলোই দৈর্ঘ্য। ঠিক সেরকম বা ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে মাপতে চাই, তাহলে দিন শেষে ডি ও দৈর্ঘ্য, এলও দৈর্ঘ্য, প্রস্থটাও মেনলি কি রাশি হিসেবে দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমরা দেখতেছি এখানে কি দুইটা রাশিকে যখন আমরা গুণ করি তখন হয় কি এল স্কোয়ার। তাহলে তাহলে ক্ষেত্রফলের মধ্যে এই যে মৌলিক রাশিটা আছে, তাহলে মৌলিক রাশির পাওয়ার আছে 2। কিন্তু আমরা যদি শুধু দৈর্ঘ্যের কথা বলি, শুধু দৈর্ঘ্যের কথা বলি, তখন কিন্তু আমাদেরকে এল বলতে হবে, অন্য কিছু এখানে গুণ বা ভাগ হিসেবে নাই। সেক্ষেত্রে দৈর্ঘ্যের পাওয়ার কত, সেক্ষেত্রে ওই রাশিটার মধ্যে পাওয়ার কিন্তু 1, অর্থাৎ তাকে একবার পরিমাপ করতে হয়েছে। অর্থাৎ দৈর্ঘ্য রাশিটাকে কয়বার পরিমাপ করতে হয়েছে, শুধুমাত্র একবার পরিমাপ করতে হয়েছে। আর আর এখানে এরিয়ার ক্ষেত্রে দৈর্ঘ্যকে 2বার পরিমাপ করে
তার নিজের সাথে গুণ করা হয়েছে। আবার ভলিউমের ক্ষেত্রে দৈর্ঘ্য নামক রাশিটাকে 3 বার পরিমাপ করতে হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টে। তাহলে এখানে তার পাওয়ার হয়েছে কত? এল কিউব। আবার যদি আমরা আর একটা রাশির ক্ষেত্রে যাই, আমরা যদি বেগের কথা বলি, এগুলো যেহেতু আমরা আগেই পড়ছি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে বেগের কথা যদি বলি আমরা, তাহলে বেগ সমান কিন্তু আমরা জানি কি সরণ এস বাই টি। আমরা একটু আগেই বললাম এস মূলত কি দৈর্ঘ্য, আর টি মূলত কি টি এর মাত্রা। হ্যাঁ, টি এর মাত্রাটা হচ্ছে বড় হাতের টি, এটা আমি পরে আসতেছি, মাত্রা যেহেতু বোঝাচ্ছি জাস্ট বোঝাই। তাহলে এখানে দৈর্ঘ্য পরিমাপ, বেগ পরিমাপ করার জন্য আমাদের কি দৈর্ঘ্য নামক যে রাশিটা আছে সেটা পরিমাপ করতে হবে, আর সময় নামক রাশিটা পরিমাপ করতে হবে। পরিমাপ করে দৈর্ঘ্যকে কি করতে হবে? সময় দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যারা সূচকের অঙ্ক করছি ইতিমধ্যে বা ভবিষ্যতে করব, তাহলে আমরা জানি এই রাশিটাকে কি করা যায়? এল এর পাওয়ার 1 আর নিচের এখানে টি এর পাওয়ার 1, এই ডিটাকে যদি আমরা কি করি উপরে নিয়ে যাই, তাহলে এখানে প্লাস পজিটিভ পাওয়ারটা কি হয়ে যায়? নেগেটিভ পাওয়ার হয়ে যায়। তো এগুলো সূচকের ক্ষেত্রে নিয়ম আছে, এখন ওই জিনিসের এক্সপ্লেনেশনে আমি এখানে যাচ্ছি না। জাস্ট বলতেছি নিচে যদি পজিটিভ পাওয়ার হয় তাহলে সেটা হরে পজিটিভ পাওয়ার থাকলে লবে গিয়ে সেই পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়। তো এইখানে যদি আমরা আলটিমেটলি এই জিনিসটাকে দেখি তাহলে হবে কি এল টি ইনভার্স 1। এই যে তাহলে এই রাশিটার মধ্যে যে দুইটা এই লব্ধ রাশি যা ভি, এর মধ্যে যে দুইটা ইয়া আছে তোমার মৌলিক রাশি আছে, সেই মৌলিক রাশির পাওয়ারগুলো কিন্তু এখানে কি হলো? এক্সপ্রেস হয়ে গেল। অর্থাৎ দৈর্ঘ্যের পাওয়ার হচ্ছে এল আর সময়ের পাওয়ার হচ্ছে কি -1, তার মানে দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করতে হবে। এই যে একটা এক্সপ্রেশন সংক্ষেপে, যেটা দেখেই বোঝা যাবে যে ওইখানে কোন কোন মৌলিক রাশি আছে এবং মৌলিক রাশিগুলো পরস্পরের সাথে গুণ হবে নাকি ভাগ হবে, নাকি শুধুই মাত্র ওই মৌলিক রাশিটা একা একা আছে। যেমন বলের ক্ষেত্রে যদি আমরা বলি, জাস্ট ফর এক্সাম্পল, বলের মাত্রা আছে এম এল টি ইনভার্স 2। তার মানে বোঝা যাচ্ছে যে এই বলের মধ্যে দৈর্ঘ্য রাশিটা, দৈর্ঘ্য এবং এই ভর এবং দৈর্ঘ্য নামক রাশিটা গুণ আছে, এবং সময় রাশিটা কি করা আছে? নিজেদের সাথে গুণ হওয়ার পর এটাকে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এটাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে, নেগেটিভ পাওয়ার নিচে আসলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এটা দেখেই বুঝতে পারতেছি ভর এবং দৈর্ঘ্য পরস্পরের সাথে গুণ হবে, আর সময়ের স্কোয়ার দিয়ে ওই গুণফলটাকে ভাগ করা হবে। তাহলে এই, তার মানে ত্বরণের মধ্যে এই রাশিগুলো এই রকম আকারে আছে। তো এই রকম একটা সংক্ষিপ্ত প্রকাশভঙ্গিকেই বলা হয় রাশিগুলোর কি মাত্রা। তো লব্ধ রাশির মাত্রাগুলোই মূলত কি ইম্পর্ট্যান্ট। আর লব্ধ রাশির মাত্রা লেখার জন্য যেহেতু মৌলিক রাশির একটা আগে মাত্রা ঠিক করতে হবে, এই জন্য 1 পাওয়ার বিশিষ্ট প্রত্যেকটা মৌলিক রাশির জন্য 1 পাওয়ার বিশিষ্ট একটা মাত্রা নেওয়া হয়েছে, এবং সেগুলো তাদের প্রতীকের সাথে অনেকটা মিল আছে। যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে সেটাকে বড় হাতের নেওয়া হয়েছে, মাত্রার ক্ষেত্রে সব বড় হাতেরই নেওয়া হয়। এবং এখানে একটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে মাত্রাকে সবসময় কি করা হয়? থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। আমি বোঝানোর ক্ষেত্রে এটা বলি নাই, মাত্রা এই সবগুলোকে কি হিসাবে লেখা হবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হবে। যাই হোক, তো তাহলে দৈর্ঘ্যের মাত্রাটা হচ্ছে এল, সময়ের ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সময়ের মাত্রা এই যে এইখানে একটা গোলমাল হইতে পারে যে সময়ের প্রতীক স্মল টি হলেও সময়ের মাত্রা কিন্তু ক্যাপিটাল টি এবং থার্ড ব্র্যাকেট। আবার তাপমাত্রা, তাহলে তাপমাত্রার প্রতীক তো ক্যাপিটাল টি, তাহলে এর মাত্রা কি হবে? তাহলে এর মাত্রা আছে থিটা। তো এই জিনিসটা এইখানে এই দুইটা জিনিস কি হইতে পারে? তোমাদের গোলমাল হতে পারে। তো সেক্ষেত্রে এই দুই জিনিসটাকে তোমরা কি করবে? অবশ্যই ভালোভাবে মাথায় রাখবা। সেটা হচ্ছে তাপমাত্রা এবং সময়, এদের প্রতীক এবং তোমাদের এর প্রতীক এবং ইয়াটাতে তোমাদের কি হতে পারে? ঝামেলা হইতে পারে প্রতীক এবং কিসে? মাত্রায়। তাহলে সময়ের মাত্রা স্মল টি হইলেও প্রতীক স্মল টি হলেও মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, আর তাপমাত্রার প্রতীক ক্যাপিটাল টি কিন্তু মাত্রা হচ্ছে কি থিটা। অনেক সময় তাপমাত্রা থাকে, তাপমাত্রাকে আবার থিটা দেয়, তাপমাত্রার প্রতীক কিন্তু থিটা হিসেবেও ব্যবহার করা হয় অনেক সময়। এরপর আছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের প্রতীক হচ্ছে তোমার কি আই, এর মাত্রাও কি আই। তাহলে এখানে কোনো কি নাই, ব্যতিক্রম নাই। তাহলে এখানে দুইটাই হচ্ছে আই, দৈর্ঘ্য ভরের মতোই। দীপন তীব্রতা, এই যে এখানে আবার পার্থক্য আছে। দীপন তীব্রতার একক আইভি, অর্থাৎ ইন্টেন্সিটি অফ ভিজিবল লাইট হলেও এর মাত্রা কিন্তু আবার হচ্ছে কি জি। আবার পদার্থের পরিমাণের প্রতীক এন হলেও পদার্থের মাত্রা কিন্তু ক্যাপিটাল এন। তাহলে যাই হোক, এটা একই জিনিস, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, নাম্বার অফ অ্যাভোগাড্রো থেকে এন নেওয়া হয়েছে। যাই হোক, এই স্মল এন এখানে মাত্রার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখো সবগুলোই তোমার
ক্যাপিটাল লেটারই লেখা হয়েছে। থিটা কিন্তু গ্রিক ভাষার ক্যাপিটাল লেটার, ঠিক আছে? এর কিন্তু স্মল ফর্মও আছে। তো এই হচ্ছে মাত্রা। এবং আমরা জানি যে যে কোনো রাশিকে পরিমাপ করার জন্য একটা কি লাগে, একক লাগে। একটা হচ্ছে আদর্শ, যেটার সাথে তুলনা করে ওই জিনিসটাকে পরিমাপ করা হয়। যেমন এই জিনিসটাকে, একক জিনিসটাকে, এটাকে যদি আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে একক জিনিসটা আসলে কি, একক জিনিসটা আমাদের প্রয়োজন কেন? একক হচ্ছে যে কোনো রাশিকে পরিমাপ করার জন্য, বিশেষ করে মৌলিক রাশি, যে কোনো মৌলিক রাশিকে যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে এর একটা কারো না কারোর সাথে তুলনা করতে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, দৈর্ঘ্যের একক 1 মিটার। এখন 1 মিটার আমরা কতটুকুকে 1 মিটার বলবো, তাই না? এখন আমি যদি বলি যে এই কোনো এক কেউ যদি দোকানে গিয়ে কাপড় কিনতে চায়, তাহলে সে যদি বলে যে আমাকে 1 গজ কাপড়, সাধারণত গজে হিসাব করা হয়, তাহলে আমি গজ না বলে হিসাবের সুবিধাতে মিটার বলতেছি। তো আমাকে 1 মিটার কাপড় দেন। তো দোকানদার হয়তো বা যদি বা যদি ইয়া হয়, একটু অসৎ হয়, তাহলে সে হয়তো বা আমাকে কি করবে, একটু কম কাপড় দিবে। তো আমি এখন কিভাবে বুঝবো 1 মিটার? এখন আমি যদি তাকে বলি যে 1 মিটার হয়নি, এটা কম হয়েছে, এখন সে বলে না, আমার কাছে যে স্কেল আছে সেই স্কেল দিয়ে তো এটা 1 মিটারই আছে। হ্যাঁ, আজ সে সত্যি সত্যি কি করলো, দোকানে সাধারণত বাঁশের একটা কি থাকে, দাগ কাটা অংশ থাকে। তোমরা যারা কাপড় কিনতে গেছো, বিশেষ করে কাটা কাপড়, তারা দেখবা তাদের হাতে একটা কাঠ বা বাঁশের কি থাকে, একটা কঞ্চি থাকে, ওখানে বিভিন্ন ধরনের গজ, ইঞ্চি, তারপরে এগুলাতে গিরা, এগুলোতে দাগ কাটা থাকে এরকম করে। যেমন সে আমাদেরকে ওইটা দেখাইলো যে আসলেই সে কি করছে, ওখানে দাগ কেটে রাখছে 1 মিটার অতটুকু। কিন্তু সে যে অসৎ, সে কি করছে, একটুখানি ছোট ছোট করে দাগ কেটে রাখছে। এখন এখন তার সাথে এখন আমরা কিভাবে তর্ক করবো, বা কিভাবে বুঝবো যে সেই তারটা ভুল, আমারটা সঠিক? বা আমি যদি কাউকে বিচার দিই, সেই বা কিভাবে হিসাব করবে? যদি আর একটা দোকানে যাই, হয়তো দেখা যাচ্ছে পাশের দোকানটাও একই রকম কাজ করছে, তাহলে এটা একটা সমস্যা। তাহলে কি করতে হবে? তাহলে 1 মিটার যে জিনিসটা, এটা কি করতে হবে, এমন একটা দৈর্ঘ্য ফিক্সড করে রাখতে হবে, যেটা সবার কাছেই কি হবে, একই রকম হবে। শুধু একটা নির্দিষ্ট দেশে না, আগে একটা দেশে দেশে ছিল, পরবর্তীতে এটা ইন্টারন্যাশনাল বাণিজ্য যখন জনপ্রিয় হয়েছে, তখন এটা সারা পৃথিবীর জন্য একটা নির্দিষ্ট করা হয়েছে। তাহলে এই যে ঝামেলা হচ্ছে, এক একজন এক একটাকে যদি তার একক বলে, তাহলে সমস্যা, কেউ ঠকে যাবে, কেউ আবার জিতে যাবে। এই জন্য কি করা হয়েছে, সারা পৃথিবীতেই কি করা হয়েছে, যে তোমার এই পরিমাপের একটা কি আছে, সংস্থা আছে, সেটাকে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বলা হচ্ছে, বা ইন্টারন্যাশনাল সিস্টেম, এসআই, এটাকে সংক্ষেপে বলা হয় কি, এসআই। তো ওরা কি করছে, এই সংগঠনটা যেটা করছে কি, তোমার প্রত্যেকটা মৌলিক এককের জন্য একটা করে নির্দিষ্ট প্যারামিটার ফিক্স করে দিয়েছে, যে এতটুকু জিনিসকে আমরা 1 মিটার বলবো, ঠিক আছে? যেমন 1 মিটারের সংজ্ঞা সাধারণত আধুনিক যে সংজ্ঞা, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, প্রথম অধ্যায় আছে, একটা নির্দিষ্ট সময়ে আলো যত দূর অতিক্রম করে সেটাকে 1 মিটার বলা হয়। তার আগে আলোর যখন ছিল না, তখন একটা নির্দিষ্ট, তোমার ফ্রান্সের মিউজিয়ামে খুব সম্ভবত একটা নির্দিষ্ট বক্স ছিল, ওর দৈর্ঘ্যকে হয়তো 1 মিটার বলা হয়তো এরকম। তো একইভাবে ভরের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ভর কোনটা 1 কেজি হবে, কোনটা 1 কেজি হবে না, এখানেও ঝামেলা। তাহলে এখানেও কি 1 কেজির একটা, তাহলে মানে কি করতে হবে, একটা নির্দিষ্ট পদার্থ রাখতে হবে, যে পদার্থটা হবে কি 1 কেজি। যদি কখনো কেউ কাউকে ঠকাতে চায় বা স্কেল তৈরি করতে চায়, তাহলে ওইটার সাথে তুলনা করে বানাইতে হবে। ফ্রান্সের মিউজিয়ামে একটা প্লাটিনাম ইরিডিয়াম সংকটের একটা কি আছে, প্লাটিনাম আর ইরিডিয়ামের একটা কি আছে, বাক্স আছে, খুব সম্ভবত কিউব, ওই কিউবটার যে ওয়েট, সেটাকে খুব সম্ভবত 1 কেজি বলা হয়। আর খুব সম্ভবত এটা সিলিন্ডার, খুব সম্ভবত সিলিন্ডারটাকে ওয়েটকে বলা হয় 1 কেজি। তো এইরকম বিভিন্ন, মানে যেখানেই হোক না কেন, এরকম একটা স্ট্যান্ডার্ড কি দরকার। এই যে স্ট্যান্ডার্ড, যেটার সাথে তুলনা করে সবাই একটা জিনিসকে কি করবে, পরিমাপ করবে, এই জিনিসটাকেই মেইনলি বলা হচ্ছে কি একক, ঠিক আছে? তো সিস্টেম অফ ইন্টারন্যাশনালে এসআই এককে দেখা যাচ্ছে দৈর্ঘ্যের একককে মিটার হিসাবে কি করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি ইন্টারন্যাশনাল বাণিজ্য করতে চায়, তাহলে এই এককে মাপতে হবে। যদিও আমাদের বিভিন্ন ধরনের দেশীয় একক আছে, আমরা ইঞ্চি ব্যবহার করি, ফুট ব্যবহার করি, বাট ইন্টারন্যাশনাল সিস্টেমে এসআই আমরা যে অঙ্কগুলো করবো, সেগুলো এই এককেই করব। সেটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য মিটার একটা ফিক্সড করা আছে, ভরের জন্য কি কেজি, তাহলে 1 কেজি কতটুকু সেটাও ফিক্সড করা আছে। ওইটার সাথে তুলনা করে করে
1 কেজি, ওর 1 গুণ হলে 1 কেজি, 2 গুণ হলে 3 কেজি। তো এটাই হচ্ছে একক, সময়ের জন্য সেকেন্ড, এটা সব জায়গাতেই সেকেন্ডই ব্যবহার করা হয়। তাপমাত্রার জন্য কেলভিন, তাহলে 1 কেলভিন কতটুকু হবে সেটাও ঠিক করা আছে। সাধারণত পানির ত্রৈধ বিন্দুর যে তাপমাত্রাটা সেটাকেই 273.16 কেলভিন ধরা হয়, -273.16 কেলভিন ধরা হয়। ধরে 1 কেলভিন সমান যতটুকু হয় সেভাবে 1 কেলভিনকে কী করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। তো এগুলো ইন্টারমিডিয়েটে আছে, সেখানে আরও বিস্তারিত তোমরা জানতে পারবে যে 1 কেলভিন জিনিসটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো। এরপর আছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক আছে 1 এম্পিয়ার। তাহলে 1 এম্পিয়ার শুরুতে কি ছিল, এটা মেনলি একটা লব্ধ রাশি ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে মৌলিক রাশিতে রূপান্তর করা হয়েছে। 1 এম্পিয়ারকে যদি এইভাবে সংজ্ঞায়িত করা হয় এভাবে যে একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের তারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ কি হয়, 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ যায়, 1 সেকেন্ডে যে পরিমাণ কি চার্জ যায়, অর্থাৎ কিউ। সেই হিসাবে আই সমান হচ্ছে কি কিউ বাই টি। তাহলে এখানে কি হবে, মৌলিক আই মৌলিক রাশি হয়। যাই হোক, পরবর্তীতে এটাকে মৌলিক রাশি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এগুলাকে লব্ধি রাশি, লব্ধি একক বানানো হয়েছে কিউ এবং টিকে। টি তো মৌলিক রাশি, কিউকে সেক্ষেত্রে কিউকে মৌলিক রাশি, লব্ধ রাশি বলা হয়েছে চার্জ। তাহলে কিউ সমান হবে কি আইটি, যেটা খুব ইজি। এবার আই কি মৌলিক রাশি ধরে, কিউ সমান বলা হচ্ছে যে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ যদি 1 সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে যে পরিমাণ চার্জ লাগে সেটাকে বলা হচ্ছে চার্জ। তো সংজ্ঞাটাকে কি করা হয়েছে, চেঞ্জ করে দিয়ে তড়িৎ প্রবাহটাকে মৌলিক একক বানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে হিসাবের সুবিধা হয়। তো তারপরও তড়িৎ প্রবাহকে বোঝানোর জন্য এখনো কি করা হয়, ওইভাবে বোঝানো হয় যে আই সমান কিউ বাই টি। এটাই বোঝা সহজ। তো আমি জানি না কেন আসলে চার্জকে মৌলিক রাশি হিসেবে স্বীকৃতি দেওয়া হল না, এটাই হওয়া উচিত ছিল হয়তোবা, কারণ এটাই পদার্থের মৌলিক ধর্ম আছে। যাই হোক, এটা ওনারা যখন এগুলো করে তখন দেখা যাচ্ছে যে যে জিনিস একটা তো আছে ন্যাচারালি তারা মৌলিক রাশি, আর একটা আছে যেমন চার্জ এবং তড়িৎ প্রবাহ, এই দুইটার কোনোটাই আমাদের কিনা বোধগম্য না, কিন্তু দুইটাই আবার কি করা হয়, হিসাব করা হয়। সেক্ষেত্রে দেখা গেছে হিসাবের সুবিধার্থে আইটাকেই মৌলিক রাশি ধরলে হিসাবের সুবিধা হয়, সেক্ষেত্রে ওরা এটা করছে। এরপর আছে দীপন তীব্রতা, এটা হচ্ছে আলোর উজ্জ্বলতা পরিমাপ করা হয়, এটা হচ্ছে ক্যান্ডেলা। এরপর হচ্ছে পদার্থের পরিমাণ, এটা হচ্ছে মোল। তো এই মোল এবং ক্যান্ডেলা, বিশেষ করে মোল নিয়ে এটা হায়ার স্টাডিজ অর্থাৎ ইন্টারমিডিয়েটে এটা নিয়ে যথেষ্ট আলোচনা আছে, এবং কেমিস্ট্রি বইও মোল নিয়ে আলোচনা করা আছে, 1 মোল কতটুকু। ওইটা এখন আমি ফিজিক্সে এটা আলোচনা করে সময় লম্বা করতে চাচ্ছি না। তো এই গেল হচ্ছে মৌলিক রাশিগুলোর একক, মাত্রা। তারপর প্রত্যেকটা এককের প্রতীক আছে, প্রতীকগুলোর সাথে আমরা পরিচিত। মিটারের একক আছে দৈর্ঘ্য, কিলোগ্রামের একক কেজি, সংক্ষেপ নেওয়া হয়েছে। সেকেন্ডের একক স্মল এস, অনেক সময় আমরা SECও লিখি। কেলভিনের একক আছে কে, এম্পিয়ারের একক এ, অনেক সময় আমরা AM-ও লিখি, তবে বড় হাতের এম লেখা যাবে না, তখন টাইমের AMPM হবে, তাই এ লেখাটাই বেটার। ক্যান্ডেলা আছে CD সংক্ষিপ্ত ফর্ম, আর মোল হচ্ছে MOL, অথবা ফুল ফর্মও অনেক সময় MOLEও লেখা হয়, যে যেটা লিখতে পারে। তো এই ছিল মৌলিক রাশিগুলোর একক। তো এটার চেয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে কি মৌলিক যে রাশিগুলো, মৌলিক রাশিগুলো তো আমরা জানলাম। লব্ধ যে রাশিগুলো আছে, অর্থাৎ আমরা গতি অধ্যায়ে বা গতির পর যে বল অধ্যায় আছে, কাজ ক্ষমতা শক্তি আছে, এই অধ্যায়গুলোতে বা পরে যে চাপের অধ্যায় আছে, তাপের অধ্যায় আছে, এই সবগুলো অধ্যায়ে যে লব্ধ রাশিগুলো আছে, সেই লব্ধ রাশিগুলোর মাত্রা এবং একক কীভাবে ক্যালকুলেশন করে মৌলিক রাশিকে ব্যবহার করে, তো সেটা আমরা দেখব। তো এইটা করার জন্য আমাদের যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে লব্ধ রাশিগুলোর সংজ্ঞা জরুরি। প্রত্যেকটা লব্ধ রাশিকে কিন্তু মৌলিক রাশিগুলো দিয়ে সংজ্ঞায়িত করা হয়। তো মৌলিক রাশি দিয়ে লব্ধ রাশিগুলোকে কীভাবে সংজ্ঞায়িত করা হয় এইটা যদি আমরা জানতে পারি, বা অনেক সময় একটা লব্ধ রাশিকে আর একটা লব্ধ রাশি দিয়ে সংজ্ঞায়িত করা হয়, তো সেই লব্ধ রাশিগুলো যদি আমরা সেই লব্ধ রাশির সংজ্ঞাগুলো যদি আমরা সঠিকভাবে জানি এবং উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের কি করা হবে, মৌলিক রাশিগুলোর বিশেষ করে মাত্রা নির্ণয় করা ইজি হয়ে যাবে, এককও আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা যদি শুরু করি তাহলে প্রথমে সরণ এবং দূরত্ব দিয়ে শুরু করি। এটা ভেক্টর এবং এটা মৌলিক রাশি, আমরা একটু আগেই বললাম। তার সরণ তাহলে সরণ এবং দূরত্ব দুটাই মূলত এল। তাহলে
এরা রাশি হিসাবে মেনলি কি দৈর্ঘ্য, এদের কিন্তু ক্ষেত্র বিশেষে এদেরকে কি বলা হচ্ছে, ভেক্টর হলে বলা হচ্ছে সরণ, দিক যদি থাকে আর দিক যদি না থাকে তাহলে বলা হচ্ছে কি দূরত্ব। দুইটাই মূলত এল, এই জন্য এদের মাত্রা হবে কি এল, যদিও এদের এটার প্রতীক এস আর এটার প্রতীক ডি। বাট যখন আমরা মাত্রা লিখবো তখন অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল এল থার্ড ব্র্যাকেটে লিখতে হবে এবং একক মিটার, তার কারণ সবাই তো কি দৈর্ঘ্য, সেটা হোক না সরণ হোক না দূরত্ব। তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। তো আমরা যদি আমাদের বইয়ে আলোচিত যে লব্ধ রাশিগুলো আছে এগুলো জানার জন্য আমাদেরকে এইটা খুব জরুরি, এই জিনিসটা লাগবে, দৈর্ঘ্যের মাত্রা এল, আর একটা লাগবে ভরের মাত্রা। তাহলে ভরের মাত্রা আছে কি এম, অর্থাৎ ম্যাস 12 হাতের এম, আর এটার একক হচ্ছে কি কেজি, আর টাইম, তার কারণ ম্যাক্সিমাম যে লব্ধ রাশিগুলো বিশেষ করে ফিজিক্সে আলোচনা করা হয় সেগুলো এই তিনটা রাশির সমন্বয়েই হয়। তো টাইম হচ্ছে এর প্রতীক হচ্ছে টি, আর ভরের প্রতীকও এম দেওয়া হয়, আর টাইমের যে তোমার মাত্রা সেটা হচ্ছে কি ক্যাপিটাল টি থার্ড ব্র্যাকেটে, আর এটার একক হচ্ছে কি এস। তো এই তিনটা জিনিস আমাদেরকে রাখবে, এটার মাধ্যমে আমরা এই অধ্যায়ে যে আলোচিত যত ধরনের, এই অধ্যায় না এই ফিজিক্স বইয়ে যত ধরনের লব্ধ রাশি আছে সবগুলোরই মাত্রা এবং একক হিসাব করে আমরা শিখবো। তাহলে প্রথমে আমরা আসি ক্ষেত্রফল, এটা আমি বোঝানোর সময় একটু আগেই বলছি। তো আমাদেরকে এই জিনিসগুলো জানার জন্য ক্ষেত্রফলের সংজ্ঞাটা জানতে হবে বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানতে হবে। তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি, কোনো একটা জিনিসের কোনো একটা ক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এখন অনেকে বলতে পারে তাহলে ভাই ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা কি করি না, দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করি না, বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তো আমরা কি করি না, দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করি না। অনেক কিছুই আছে আমরা অনেক সময় দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করি না, বা বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে তো আমরা দৈর্ঘ্য বা প্রস্থ গুণ করি না। তাহলে কেমনে হলো? তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্ষেত্রফল হচ্ছে এমন একটা রাশি যে রাশিতে দুইটা দৈর্ঘ্য গুণ করা হয়, দুইটা দৈর্ঘ্য নিজের সাথে গুণ করা হয়। যেমন আমরা যদি আয়তের ক্ষেত্রফলের কথা বলি বা বর্গের ক্ষেত্রফলের কথা বলি, আগে আমি আয়তের কথা বলি। আয়তের ক্ষেত্রে কি করা হয়, এটা হচ্ছে কি এল আর এটা হচ্ছে কি প্রস্থ ডি, দৈর্ঘ্য প্রস্থ। তার মানে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা হয়, তার মানে এটাও কিন্তু কি এল, এটাও কিন্তু কি একক হিসাবে কি, এটা নাম ভিন্ন ভিন্ন, বড়টাকে দৈর্ঘ্য বোঝাচ্ছি বোঝার সুবিধার জন্য, ছোটটাকে আমরা কি বলতেছি প্রস্থ বলতেছি বোঝার সুবিধার জন্য। বাট একক হিসাবে দুইটাই মূলত দৈর্ঘ্য, সেটা হচ্ছে এল। তাহলে এর মাত্রা তাহলে কি হবে এল ইন্টু এল, তাহলে দুইটা কি হলো, দুইটা এল পরস্পরের সাথে গুণ হইলো, তাহলে গেল এল স্কোয়ার এর মাত্রা। ঠিক আছে। আবার যদি বর্গের ক্ষেত্রে বলি তাহলে এটা কিন্তু দৈর্ঘ্য দুইটা, একটা বাহুকে এ বলা হচ্ছে আর একটা বাহুকে এ বলা হচ্ছে, তাহলে এ গুণন এ সমান এ স্কোয়ার। তাহলে এই এ জিনিসটা আসলে কি বলা হচ্ছে বাহু এ, কিন্তু মেইনলি একক হিসাবে কিন্তু সেটা দৈর্ঘ্য। আমরা কিন্তু এই দুই বিন্দুর কি মধ্যবর্তী দূরত্বই পরিমাপ করতেছি, তাহলে সেখানেও কি এল গুণন এই হবে। আবার যখন আমরা যখন এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি তখন আমরা মূলত কি করি, এর ভূমি ভূমি কি করি, আমরা কি করি লিখি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমিকে সাধারণত যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে যদি এই ভূমিটা যদি বি হয় আর এটা যদি কি হয় দৈর্ঘ্য, তো এই দৈর্ঘ্যটা যদি কি হয় এইচ হয়, তাহলে আমরা কি করি হাফ গুণন বি গুণন এইচ। তাহলে এখানে হাফ তো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এখানেও এই যে প্রস্থ, প্রস্থ জিনিসটা মেনলি কি দৈর্ঘ্য, ভূমি এটা সরি ভূমিটা একটা কিন্তু দৈর্ঘ্য। উচ্চতা কি, উচ্চতাও একক রাশি হিসেবে সেটা কিন্তু দিন শেষে দৈর্ঘ্যই। তাহলে কি হলো দুইটা দৈর্ঘ্য গুণ হলো। একইভাবে বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, বৃত্তের ক্ষেত্রফল এটা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে কি পাই আর স্কোয়ার। সেক্ষেত্রে পাই তো একটা কি নির্দিষ্ট ফিক্সড ধ্রুবক সংখ্যা, তাহলে এখানেও কিন্তু কি আছে আর ইন্টু কি আর, তার মানে আর কি একটা রাশি হিসাবে কিন্তু ব্যাসার্ধ একটা কি দৈর্ঘ্য, ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য। অর্থাৎ যে জিনিসটা পরিমাপ করার জন্য দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হিসাব করতে হয় সেই জিনিসটাই মূলত কি দৈর্ঘ্য। সরলরৈখিকভাবে সরলরৈখিকভাবে যখন দূরত্ব পরিমাপ করা হয় বা আঁকা বাঁকাও হইতে পারে, বা দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্সটাই হচ্ছে কি তার দৈর্ঘ্য। সাধারণত এটা সোজাসুজি হিসাব করা হয় সরলরৈখিকভাবে সরণ হিসাবে। তো যাই হোক, মোট কথা হচ্ছে এগুলো সবই মূল দিন শেষে কি দৈর্ঘ্য। তাহলে আর আর স্কোয়ার আছে, তাহলে আর গুণন আর, তাহলে কি হবে এল স্কোয়ার। তাহলে তাহলে যত ধরনের ক্ষেত্রফল আছে আমরা যত ধরনের ক্ষেত্রফল, যত ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফলই দেখবো না কেন সবগুলোতেই মূলত কি থাকবে
দুইটা এককই পরস্পরের সাথে কি থাকবে, গুণ থাকবে। এখন এইখানে আমি একটা জিনিস, যেহেতু আমি আসলে জিনিসগুলোকে একদম বিস্তারিত আলোচনা করব যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয় ভবিষ্যতে একক এবং মাত্রা নির্ণয় করতে। আমরা অনেক সময় সিলিন্ডারের ক্ষেত্রফলের কথা বলি। সিলিন্ডারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। তাহলে আমরা যদি বলি তাহলে এইখানে আসলে তাহলে এখানেও কি মাত্রা এল স্কোয়ার হবে কিনা, এখানেও কি হবে, এখানে দুইটা একক গুণ আছে। তাহলে আমরা যদি দেখি এই 2 পাই কিন্তু কি একটা ধ্রুবক সংখ্যা। এই যে আর, এই আর এর একক কি, আর জিনিসটা কি দৈর্ঘ্য, আর এল জিনিসটাও কিন্তু কি, এইচ জিনিসটাও দৈর্ঘ্য, আর জিনিসটাও হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে দুইটা একক যখন যোগ করা হয় তখন কিন্তু দিন শেষে ওই মানে আমরা যদি বলি এরকম 10 মিটার যোগ 5 মিটার, কিন্তু এটা কি হয় 15 মিটার হয়। তো দিন শেষে কিন্তু একাধিক যদি একই ধরনের রাশি যদি আমরা যোগ করি তাহলে দিন শেষে এটা কিন্তু একটাই কি হয় রাশি হয়, আলাদা কোনো রাশি ওখান থেকে আমরা পাই না। তার মানে এইচ প্লাস আর মিলে কি ওটা কিন্তু দিন শেষে দৈর্ঘ্যই থেকে যাবে। তাহলে কি হইলো, তাহলে আর এন এল ইন্টু এল এল স্কোয়ার হইলো। তাহলে এইভাবে আমরা যত ধরনের ক্ষেত্রফলই দেখি না কেন সেটা দিন শেষে কি হবে, যে এই আমরা যেমনি তাকাই না কেন দিন শেষে দুইটা দৈর্ঘ্যের গুণ হবে। এই জন্য তাদের মাত্রা আছে কি এল স্কোয়ার। আর একক কি হবে, মাত্রার মতো করেই একক তাহলে কি হবে, দুইটা দৈর্ঘ্যের একক কি হবে নিজেদের সাথে গুণ হবে। তাহলে একটা দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে এই দৈর্ঘ্যের এককও কি মিটার, আর একটা দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে মিটার গুণন মিটার সমান কি মিটার স্কোয়ার। ঠিক আছে। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মাঝে মাঝে কি করা হয়, কিছু কিছু একক আছে এগুলোর দেখা যাচ্ছে মৌলিক রাশি দিয়ে একক নির্ণয় করতে গিয়ে হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে বা রাশিটা অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি ইউজ করা হয়, তখন দেখা যাচ্ছে যে মৌলিক রাশির এককের মাধ্যমে তার নাম তো একটা একটা তো থাকেই এক্সপ্রেশন, সেই সাথে সাথে তার একটা কি হয় ছোট্ট একটা নাম দেওয়া হয়, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এরপর আমরা আয়তনের কথা যদি আসি, তাহলে আয়তন হচ্ছে এমন একটা একক যেখানে কি থাকে তিনটা রাশি পরস্পরের সাথে কি থাকে, তিনটা দৈর্ঘ্য নামক রাশি পরস্পরের সাথে গুণ থাকে। তো এখানে আমরা 3D, আমার 3D আঁকা অত ভালো না, তো তারপরে যদি আমি একটু আঁকার চেষ্টা করি তাহলে এখানে কিন্তু তিনটা রাশি কি থাকে পরস্পরের সাথে, তিনটা দৈর্ঘ্য পরস্পরের সাথে গুণ থাকে ডেফিনেটলি। তাহলে এরপর যদি আমরা কি করি, সাধারণত এটার সাথে এটা যোগ করতে হবে, এটার সাথে এটা যোগ করতে হবে, আর এটার সাথে কি এটা যোগ করতে হবে, তাহলে মোটামুটি একটা ভিজিবল 3D হইল। তাহলে এই জিনিসটাকে যদি আমরা কি করতে চাই, এর আয়তন যদি মাপতে চাই, তাহলে আমরা আয়তন সমান কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা। তাহলে এর কি আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য এল, আর এটাকে আমরা সাধারণত কি বলি প্রস্থ বলি। এটা হচ্ছে কি তার প্রস্থ বি, আর এই জিনিসটা হচ্ছে কি তার হাইট, এটা হচ্ছে কি তার হাইট অর্থাৎ এইচ। তাহলে এখানেও দেখো, তাহলে দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই, প্রস্থও কিন্তু কি প্রস্থ দিন শেষে একটা কিন্তু দৈর্ঘ্য, এটাও একটা কি দৈর্ঘ্য। আর উচ্চতা যেটা সেটাও কিন্তু আর রাশি হিসাবে যদি আমরা বলি দৈর্ঘ্য। তার মানে এখানেও কি আসলে তিনটা একই ধরনের রাশি কি হয়েছে পরস্পরের সাথে গুণ হয়ে গেছে। তাহলে এটা কি হবে এল কিউব। তাহলে এককের ক্ষেত্রেও কি হবে, তাহলে তিনজনেরই একক কি মিটার, তাহলে তিনটা মিটার এখানে পরস্পরের সাথে গুণ হয়ে কি হবে মিটার কিউব হয়ে যাবে। তো এইভাবে একক এবং মাত্রার হিসাবটা কি আমরা বুঝতে পারলাম। এরপর যদি আমরা যাই দ্রুতি এবং বেগের একক, এটাও আমি উদাহরণ হিসেবে বলছি। তো এই ধরনের এককের ক্ষেত্রে আমাদের সবসময় তাদের সংজ্ঞাটা কি জানা জরুরি। তাহলে বেগের সংজ্ঞা, যেটা দ্রুতি হোক বা বেগ হোক, দিক আছে, দিকের তো আর কোনো মাত্রা নাই, শুধু মানের মাত্রা আছে। অর্থাৎ তাহলে বেগ সমান আমরা কি জানি, ত্বরণ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ একটা একক সময়ে কি বস্তুর অতিক্রান্ত দূরত্বটাকেই বা বস্তুর সরণটাকেই বলা হচ্ছে কি তার বেগ। তাহলে এখানে আমরা সহজে কি করবো, সরণের মাত্রা আমরা জানি কি এল, আর টি এর মাত্রা জানি টি। তাহলে নিচে টি দিলাম, তাহলে টি যেহেতু নিচে তাহলে সেটা উপরে গিয়ে কি হবে ইনভার্স। অর্থাৎ নিচে যখন কোনো কিছু থাকে তখন তার পাওয়ার হয়ে যায় কি, ওটা উপরে গেলে মানে যখন কোনো কিছুকে ভাগ হয় তখন আমরা মনে করব যে যে জিনিসটা দিয়ে ভাগ করা হচ্ছে তার পাওয়ার হচ্ছে কি ঋণাত্মক, তার পাওয়ার কি ঋণাত্মক। কোনো কিছুর স্কোয়ার দিয়ে যদি ভাগ করা হয় কোনো কিছুকে, সামথিং ভাগ মনে করো ওয়াই স্কোয়ার, এক্স ডিভাইডেড বাই এক্স যদি আমরা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এটাকে কি লেখা যাবে এক্স বাই, মানে গুণ হিসেবে লিখতে গেলে পাওয়ার। যদি এক্স ভাগ কি লিখি আমরা ওয়াই লিখি তাহলে কি হবে এক্স, এই যে পাওয়ারটা কি হয়ে যাবে ইনভার্স 1 হয়ে যাবে, গুণটা ভাগটা গুণ হয়ে যাবে আর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এগুলো সূচকের অধ্যায়ে ডিটেলস আলোচনা আছে,
তাহলে আমরা ওখান থেকে দেখলাম কি ওখান থেকে আমরা দেখলাম বেগের মাত্রা আছে LT ইনভার্স 1। তাহলে একক কি হবে? এককের ক্ষেত্রেও সেম, স্মরণের একক হচ্ছে কি মিটার আর সময়ের একক আছে সেকেন্ড। সেমভাবেই মিটার আর এস উপরে গিয়ে কি হবে ইনভার্স 1। অনেক সময় আমরা এইভাবেও লিখি, মানে এই যে খাড়া দাগটাকে এইভাবে এই ভাগ চিহ্নটাকে এটাকে কি করা হয় বাঁকাভাবে দিয়ে এভাবেও লেখা হয়। তখন কিন্তু আর -1 দেওয়া যাবে না, তার কারণ এইটা ইটসেলফ কি আমরা কিন্তু এটা উপরে নিয়ে যাইনি, এই ভাগ চিহ্নটাকে আমরা কি করছি এখানে বাঁকাভাবে লিখছি, এই জন্য তখন আর -1 দেওয়া যাবে না, তখন পাওয়ারটা +1ই থাকবে বা পাওয়ার থাকবে না। ঠিক আছে, তো এরপর যদি আমরা ত্বরণের মাত্রার দিকে তাকাই, তাহলে একইভাবে আমরা ত্বরণ সমান কি জানি। তো এগুলো তোমরা আমার দেখার আগে নিজেরাই প্র্যাকটিস করতে পারো, তারপর ভিডিওটা আবার তোমরা পজ করতে পারো, পজ করে নিজেই চেষ্টা করে তারপর আমার ভিডিওটা দেখে মেলাইলা যে তোমরা আসলে পারছো কিনা। ত্বরণ সমান আমরা যদি জানি ভেঙে করি, ত্বরণের সংজ্ঞায় আমরা জানি হচ্ছে একক সময়ে বেগের হারকে, এক সময়ে বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় ত্বরণ বলা হয়। তার মানে আমরা ত্বরণ পাওয়ার জন্য বেগকে কি করি সময় দিয়ে ভাগ করি। তাহলে আমি এখানে হিসাবের সুবিধার্থে প্রতীকগুলো দিয়ে করতেছি। কি দিয়ে করব? প্রতীক দিয়ে করব, তাহলে আমাদের বুঝতে কি হবে সুবিধা হবে। তাহলে ভি সমান হচ্ছে S/T। তো S/T যদি হয় তাহলে হচ্ছে এখানে আবার আমরা কি জানি ভি সমান কি জানি, তাহলে এখানে 1/T আমি ভেঙে করতেছি, এটাকে আমরা কিন্তু চাইলে ক্লিক করে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। তাহলে 1/T ইন্টু ভি সমান আমরা আবার জানি কি S/। তো সেক্ষেত্রে এই হিসাবটাকে যদি আমরা এভাবে করি তাহলে এটা সমান আমাদের কি দাঁড়াবে, উপরে হচ্ছে S আর নিচে T আর T গুণ করলে কি হবে T স্কোয়ার। তাহলে আমরা ত্বরণ সমান কি পাইলাম S/T স্কোয়ার। তাহলে আমরা প্রতীক দিয়ে হিসাব করার পর এখন আমরা কি করতে পারবো এর মাত্রাগুলো বসাই দেবো। তাহলে S এর মাত্রা আমরা জানি কি L আর T এর মাত্রা আছে কি T স্কোয়ার। তাহলে আমরা এটাকে যখনই আমরা মাত্রা বসাবো তখনই আমরা কি করবো থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, অথবা পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি কি L T ইনভার্স 2। তখন এখানে পজিটিভ পাওয়ার আছে, উপরে গিয়ে কি হবে মাইনাস পাওয়ার হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কি হলো ত্বরণের আমরা মাত্রা পেয়ে গেলাম। ঠিক আছে, অবশ্যই আমাদের কি করতে হবে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো একইভাবে আবার একক কিভাবে পাবো, তাহলে এখান থেকে আমরা একক বসাই দেবো। ত্বরণের মাত্রা আছে কি মিটার আর সময়ের মাত্রা আছে কি সেকেন্ড। তাহলে এখান থেকে সেকেন্ডের উপর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে বলা হবে পার সেকেন্ড স্কোয়ার। আর এটাকে অনেক সময় আমরা কি করতে পারি এইভাবেও লিখি, তখন কিন্তু এই ভাগ চিহ্নটাকে বাঁকাভাবে দেওয়ার কারণে ওখানে আর প্লাস চিহ্ন দেওয়া মাইনাস চিহ্ন দিতে হবে না, তার কারণ আমরা কিন্তু এটাকে ভাগ আকারেই লিখছি। যখন গুণ আকারে লিখবো তখনই শুধু পাওয়ারের চিহ্ন পরিবর্তন হবে। তো এরপর তোমরা এটা চেষ্টা করতে পারো, বলেরটা ভিডিওটা পোস্ট করে এটা চেষ্টা করতে পারো, তারপর আমার সাথে মিলাই লিখতে পারো। তাহলে আমরা বল সমান কি জানি ভর গুণন ত্বরণ। আমরা পরের অধ্যায়ে মেনলি শিখবো যে নিউটনের যে সেকেন্ড ল আছে, সেকেন্ড ল থেকে এটা এই সূত্রটা আসছে F সমান ma, অর্থাৎ বল সমান হচ্ছে ভর গুণন ত্বরণ। এখন আমরা চাইলে কি করতে পারি এটাকে আগের মতো ভেঙে দেখাইতে পারি, অথবা কি আমরা জেনারেলি কি করতে পারি আমরা এম এর মাত্রা জানি ক্যাপিটাল M, আর এ এর মাত্রা একটু আগে কি করলাম আমরা হিসাব করলাম। তোমরা চাইলে পরীক্ষায় যখন এইটা আসবে, যদি কখনো এগুলো আগে আসতো এখন ভাবে আসে না, তারপরে যদি কথার কথা খ নম্বরে কখনো আসে যে দেখাও যে এটা একটা বল একটা লব্ধ রাশি, তখন এটা কিন্তু এইভাবে ভেঙে দেখাইতে হয়, অর্থাৎ তার মাত্রা বের করে দেখাইতে হয় যে এর মধ্যে কি আছে অনেকগুলো মৌলিক রাশির মাত্রা বিদ্যমান। সেক্ষেত্রে এটাকে আমরা যেভাবে ভেঙেছি সেইভাবে কি করতে হবে ভেঙে দেখাইতে হবে। কিভাবে? এইভাবেই এটাকে ভেঙে দেখাইতে হবে। ঠিক আছে, উপরে যেভাবে দেখাইছি কিন্তু আমি দেখাচ্ছি না। তাহলে এম এর মাত্রা হচ্ছে কি ক্যাপিটাল M, আর এ এর মাত্রা হচ্ছে L T ইনভার্স 2। তাহলে এটার মাত্রা আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, একক কিভাবে পাবো? এককও পাবো, তাহলে কি এম এর একক আছে কেজি, আর ত্বরণের একক আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে,
তো এখন আমি একটু আগেই বলছি যে এককগুলো অনেক বেশি ইউজ করা হয় কিন্তু লব্ধি রাশি, সেই এককগুলোর মৌলিক এককের মাধ্যমে তার এককগুলোকে রাখা হয় না, তার কারণ এটা বারবার ইউজ করতে হয় বারবার, এবং এটা অনেক বড়ও হয়ে গেছে, সেক্ষেত্রে এটা মনে রাখা কি একটু কষ্টকর। এই জন্য এটাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে নিউটন। এর নাম দেওয়া হয়েছে কি নিউটন, এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা একটা লব্ধ রাশি কিন্তু এটা একটা সিঙ্গেল নাম দেওয়া হয়েছে। তার মানে 1 নিউটন সমান কি, 1 নিউটন মূলত 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, একই জিনিস, জাস্ট এটাকে কি করা হয়েছে জিনিসটাকে সহজ করার জন্য আমি এভাবেই লিখি, এটাই অভ্যস্ত। তো তোমরা এটা লিখতে পারো। তো 1 নিউটন মানে কিন্তু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই জিনিসটা একটু বড়, আর বল জিনিসটা সবসময় ব্যবহার করা হয়, এই জন্য এখানে কি করা হয়েছে নিউটনের সম্মানার্থে তার নামের প্রথম অক্ষর দিয়ে এটাকে একটা ছোট্ট নাম দেওয়া হয়ে গেছে। কিন্তু নিউটন নিউটন আসলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারই আছে, এটা কি তার মেইন একক। তো এসআই একক হিসেবে ওর একটা আলাদা নাম নিউটন দেওয়া হয়েছে, নিউটনটা ইউজ করা হয়। তো বাট মাত্রার ক্ষেত্রে কিন্তু ওই রকম সংক্ষিপ্ত নাম দেওয়া হয় নাই, মাত্রার ক্ষেত্রে এটাই আছে। তো এরপর যদি আমরা কাজের দিকে যাই, কাজ এবং শক্তি রাশি হিসাবে একই, কিন্তু এটা সংজ্ঞা আলাদা আলাদা হলেও আমরা যদি বলি যে এটা কিন্তু রাশি হিসাবে কি এই জিনিসটা সেম। তো যেটা চতুর্থ অধ্যায়ে তোমরা এই জিনিসটা পাবা যে কাজ এবং শক্তি জিনিসটা একই, ঠিক আছে। দুইটাই মানে শক্তিটা হচ্ছে সে কি কি পরিমাণ কাজ করতে পারে, ওইটা হচ্ছে তার শক্তি। আর কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি সে কি পরিমাণ শক্তি ব্যয় করছে বা শক্তিটাকে কাজে রূপান্তর করে ফেলছে, অর্থাৎ এটা হচ্ছে জমা আর এটা হচ্ছে কি, ওইভাবে যদি সহজভাবে বুঝি তাহলে শক্তিটা হচ্ছে কি জমা আর কাজটা হচ্ছে কি খরচ, ঠিক আছে। এইভাবে মাথায় রাখা যায়। যাই হোক, তাহলে কাজ সমান আমরা জানি, তোমরা যদি দেখো তাহলে কাজের সূত্র মেনলি হচ্ছে কাজ সমান হচ্ছে বল গুণন সরণ, বল গুণন সরণ। তাহলে এটাকে যদি লব্ধি রাশি হিসেবে দেখাইতে হয় তাহলে ওইভাবে বল যেভাবে আমরা ভাঙলাম, বল সমান হচ্ছে কি এম এ তারপর এস, তাহলে আবার কি করব, এম থাকলো এ কে যদি আবার ভাঙ্গি তাহলে এ সমান হবে কি ভি বাই টি ইন্টু এস, তারপর এম 1/t থাকলো, আর ভি কে ভাঙলে আবার কি হবে s/t আবার s, তাহলে সবগুলোই মিলে কি হইলো উপরে হলো কি এম স্কোয়ার আর নিচে হলো কি টি স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে যদি এবার আমরা কি করি এদের মাত্রা লিখে ফেলি, তাহলে মাত্রাগুলো কি হবে, এম এর মাত্রা বড় হাতের এম, এস এর মাত্রা আছে এল স্কোয়ার, আর টি এর মাত্রা আছে কি টি ইনভার্স 2। তাহলে এটা হলো কি কাজের মাত্রা, ঠিক আছে, কাজের মাত্রা এটা। তো এরপর আমরা চাইলে কি এভাবে করতে পারতাম, বলের মাত্রা যদি আমাদের জানা থাকে তাহলে সরাসরি বলের মাত্রা কি করে দিলাম গুণ করে দিলাম, এটা অনেকেরই মুখস্থ থাকে, এটা বেশি ব্যবহার হয়। তো এম এল টি ইনভার্স 2, আবার স্মরণের মাত্রা আছে কি এল, তাহলে গুণ করলে কিন্তু কি হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে চাইলে তোমরা কি করতে পারো এইভাবেও জিনিসটাকে করতে পারো, তখন বলের মাত্রাটা অনেকেরই মুখস্থ থাকে। একইভাবে যদি আমরা এর এককের দিকে তাকাই তাহলে কাজের একক যদি আমরা দেখি তাহলে সেম ভাবে আমরা কি করতে পারবো এককটাও হিসাব করতে পারবো। তাহলে বল, তাহলে এখানে বলের একক হচ্ছে কি নিউটন ইন্টু কি দূরত্বের একক কি মিটার, তাহলে এর একক হচ্ছে কি নিউটন মিটার, বড় হাতের এম না ছোট হাতের এম, নিউটন মিটার, এটা হচ্ছে কাজের একক। তাহলে কাজের একক কি নিউটন মিটার। এই নিউটন মিটারও অনেক বেশি ইউজ করা হয়, কাজ জিনিসটাও কি এটা আমরা লাইফে অনেক বেশি ইউজ করি, এই জন্য এরও একটা কি করা হয়েছে এসআই এককে নতুন নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে জুল, এটা বড় হাতের জুল বা ছোট হাতের জুল যে যেটাই দাও, তাহলে জুল। তাহলে তাহলে 1 জুল আর 1 নিউটন মিটার কিন্তু একই জিনিস, ঠিক আছে। তাহলে অনেক সময় অঙ্কে ভিন্ন ভিন্ন একক দেওয়া থাকে কনফিউজড করার জন্য, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে 1 নিউটন মিটার সমান আছে 1 জুল, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং তার সরণ যদি কি হয় 1 মিটার, তাহলে যে পরিমাণ কাজ হবে তাকে বলা হবে 1 নিউটন মিটার অথবা 1 জুল। তাহলে 1 জুলের সংজ্ঞা কিন্তু এটাই। তো এরকম যেগুলো জনপ্রিয় লব্ধ একক সেগুলোর মৌলিক একক থেকে প্রাপ্ত একক বাদেও তার কি আছে একটা নতুন স্বীকৃত একক আছে, জাস্ট বোঝানোর জন্য। একইভাবে ক্ষমতা পাওয়ার, এই জিনিসটা সমান আছে ক্ষমতাকে সংজ্ঞায়িত করা আছে কাজ বাই সময় দিয়ে, তাহলে W/T।
এটা হচ্ছে ক্ষমতা সমান হচ্ছে একক সময়ে কি পরিমাণ কেউ কাজ করতে পারে, অর্থাৎ প্রতি একক সেকেন্ডে কিন্তু কাজকেই বলা হচ্ছে কি তার ক্ষমতা, বা 1 সেকেন্ডে কি কতটুকু কাজ করতে পারে। তো এখানেও যদি আমরা কি করতে পারি, ডাব্লিউ কে ভাঙতে পারি। আমরা যেহেতু ডাব্লিউ কে উপরে ভাঙছি এই জন্য আমি আর নতুন করি ভাঙাচ্ছি না। ডাব্লিউ এর আমরা মাত্রা বললাম কি এম এল স্কোয়ার টি ইনভার্স 2, ঠিক আছে। আর নিচেও কি টি আছে, তাহলে টি এর এককও হচ্ছে কি টি এর মাত্রা আছে টি। তাহলে এটা মিলে কি হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 3। তার কারণ এখানে 1 আছে, এই 1 গিয়ে উপরে -1 হবে, এটা সূচকের নিয়মে আছে, আমরা এটা পড়ছি। তো -1 আর -2 মিলে -3 হবে, ঠিক আছে। সূচকের অধ্যায়ে ওটা তোমরা করতে পারবা। তো পাওয়ারগুলো সাধারণত যোগ হয় গুণের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এখানে যেহেতু 1 আছে তাহলে এখানেও টি ইন পাওয়ার -2, এখানে টি পাওয়ার 1, তাহলে ভাগ আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2 মাইনাস, এটা উপরে উঠে যাবে, এটা থাকবে না, তাহলে -2 -1 -3 এইভাবে হিসাবগুলো হয়, ঠিক আছে। তো এটা গেল তোমার এর মাত্রা। সব জায়গাতেই থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, শেষে গিয়ে দিলেই হবে। তো এর এর একক যদি হয় তাহলে কাজের একক জুল আমরা পড়ছি, আর সময়ের একক কি সেকেন্ড, তাহলে এটা হচ্ছে কি জুল পার সেকেন্ড, তাহলে এর একক হচ্ছে কি জুল পার সেকেন্ড। এটাকেও যেহেতু এটা জনপ্রিয় একক, একে আর ভাঙতে হয় না এককের ক্ষেত্রে, জুলে থাকলে জুল পার সেকেন্ড। ক্ষমতা নিজেও একটা জনপ্রিয় একক, এটাকে অনেক বেশি ইউজ করা হয়, এই জন্য এর আর একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি ওয়াট। সেটা হচ্ছে কি ওয়াট। তো ওয়াট এটাকে পুরো ওয়াট হিসেবেও লেখা হয়, অনেক সময় ডাব্লিউ হিসেবেও লেখা হয়, এর প্রতীক আছে ডাব্লিউ ওয়াট। তাহলে 1 ওয়াট মানে কিন্তু 1 জুল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে যদি কেউ 1 জুল কাজ সম্পন্ন করে তাহলে তাকে বলা হয়, তার ক্ষমতাটাকে বলা হয় 1 ওয়াট। তাহলে আমরা এখানে শিখলাম কি 1 ওয়াট সমান আছে কি 1 জুল পার সেকেন্ড, এই দুইটা জিনিস একই জিনিস, ঠিক আছে। 1 সেকেন্ডে 1 জুল কাজ করাটাকেই বলা হয় 1 ওয়াট। জুল পার সেকেন্ডারই একটা নতুন নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়াট। এরপর আছে প্রেসার বা চাপ। তো তোমরা এরপরে যেটা পঞ্চম অধ্যায় আছে সেটাতে চাপ পাবা। তো চাপ সমান হচ্ছে মেনলি হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপ সমান হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা আমরা অলরেডি কি পড়ছি, এটাকে আর আমি ভাঙাচ্ছি না। তোমরা এটা ভেঙে ভেঙে প্রত্যেকটা প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য কি হবে, এটা মনে রাখতে সুবিধা হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পাবা। তোমরা চাইলে কি করতে পারো, এফ কে আবার আগের মতো করে ভাঙাইতে পারো, এ কে ভাঙাইতে পারো, ভেঙে হিসাব করতে পারো, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে গেল এফটা আর একবার। তাহলে এফ কে আমি সরাসরি লিখতেছি এম এল টি ইনভার্স 2। তাহলে এম, তাহলে বল গুণন ত্বরণ, যেহেতু তাহলে বলেরটা আছে এম আর ত্বরণ আছে এল টি ইনভার্স 2, এইভাবে মনে রাখা যায়। আর ক্ষেত্রফল আমরা সবার আগেই ক্ষেত্রফল হিসাব করছি, ক্ষেত্রফলে 2টা দৈর্ঘ্য গুণ হয়, তাহলে এল স্কোয়ার। তাহলে চাপ হবে কি এম, তাহলে এই জায়গাতে সূচকের হিসাবটা, তাহলে এল আছে কি এল এর উপরে আমি হিসাব করেই দেখাচ্ছি, এল এর উপরে এখানে পাওয়ার কত 1, আর নিচে যে পাওয়ার থাকে সেটা ওইদিকে গিয়ে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, আর টি ইনভার্স 2। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে কত এম এল 1 থেকে 2 বাদ দিলে -1, আর টি ইনভার্স 2 তো আগে থেকেই ছিলই। তাহলে এই গেল কি ক্ষমতার যে মাত্রা সেটা। তাহলে ক্ষমতার একক কি হবে, সরি চাপের একক। তাহলে চাপের যে এককের ক্ষেত্রে আমরা কি করব, মৌলিক একক দিয়ে ভাঙাবো না, যেটা জনপ্রিয় একক আছে সেটাই। তাহলে বলের একক আছে কি নিউটন, আর ক্ষেত্রফলের একক আছে কি মিটার স্কোয়ার। তাহলে এর একক হয়ে গেল কি নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে চাপের একক। তো এই লব্ধি এককটাকেও একটা নতুন এককে নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি প্যাসকেল, PA। এর ফুল ফর্ম হচ্ছে PAS। বিজ্ঞানী প্যাসকেল যিনি চাপ আবিষ্কার করেছিলেন, চাপ না মানে চাপ সংক্রান্ত ওনার একটা কি আছে সূত্র আছে, তরল বা প্রবাহী পদার্থের মধ্যে চাপ প্রয়োগ করলে কি হয় এটার উপর যেন ওনার নাম থেকে প্যাসকেল একক নাম দেওয়া হয়েছে। তাহলে 1 প্যাসকেল, তাহলে একইভাবে কি আমরা বলতে পারি 1 প্যাসকেল সমান হচ্ছে কি 1 নিউটন পার মিটার স্কোয়ার, একই জিনিস। অর্থাৎ 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, সেটা যেমন 1 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক একইভাবে ওই ওই জিনিসটাকে আমরা বলবো 1 প্যাসকেল। অথবা অন্য ওই এইটাকেই আমরা এইভাবে বলতে পারি 1 প্যাসকেল হচ্ছে 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে সেটা হচ্ছে
তার চাপটা হবে 1 প্যাসকেল। ঠিক আছে, চাপের আরো একটা একক আছে, চাপের একক বায়ুমণ্ডলীয় এককে হিসাব করা হয়, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক চাপ, যেটাকে এটিএম দ্বারা প্রকাশ করা হয়। তো প্যাসকেল এবং এটিএম এর মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা মাথায় রাখতে পারো এইভাবে। তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপ সমান আছে, এটা প্যাসকেল এককে হয় 101 গুণন 10⁵ প্যাসকেল। তো এই পরিমাণ, তার মানে বায়ুমণ্ডল প্রতি একক ক্ষেত্রফলে এত বেশি কি করে চাপ প্রয়োগ করে। অনেক সময় এটাকে এটাকে আরো একটু যদি প্রিসাইসলি লিখি তাহলে এটা হয় 10⁻³ প্যাসকেল হয়, এটাও হয়। আরো প্রিসাইজ যদি করি আমরা জিনিসটাকে, যদি আরো সূক্ষ্ম হবে এটা, তাহলে এটা হয় 1 প্যাসকেল 1 অ্যাটমসফিয়ার সমান। তো যেটা তোমাদের জন্য ইজি হয় সেটা ওই মাথায় রাখতে পারো। এখানে এটাকে বাদ দিয়ে 0.2 ঘরে কি করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে 2 যদি এই দিকে যায় তাহলে এখানে পাওয়ার কি হবে, বেড়ে যাবে। এগুলো ম্যাথে যারা একটু ম্যাথমেটিক্স, এগুলো এই হিসাবগুলো শর্টকাটে করা যায় এবং ম্যাথে এগুলো শেখানো হয়। তো এরপর হচ্ছে ঘনত্ব। ঘনত্বের প্রতীকটা হচ্ছে কি রো। তো ওই রাশিগুলোর প্রত্যেকটার প্রতীক কিন্তু আমি রাশিগুলোর পাশে কি লিখে দিয়েছি, এই যে ব্র্যাকেটে। এগুলো প্রতীক, ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো আছে প্রতীক, এগুলো তোমরা মাথায় রাখবা, আমি বলতে ভুলে গেছি। তারপর লিখে দেওয়া আছে। তো ঘনত্বের একক হচ্ছে রো, এটা হচ্ছে এই রো, এটাকে বলা হয় রো। ঠিক আছে, তো এর মাত্রা এবং একক যদি আমরা হিসাব করি, ঘনত্ব সমান হচ্ছে রো সমান হচ্ছে ভর ভাগ আয়তন। এটা হচ্ছে কি ভর ভাগ আয়তন। ঠিক আছে, ভরের একক, ভরের যে মাত্রা সেটা আমরা জানি এম, আর আয়তনের মাত্রা আগে আমরা পড়ছি সেটা হচ্ছে এল কিউব। আয়তনের মধ্যে 3টা এল আছে, 3টা দৈর্ঘ্য আছে, তাহলে এর মাত্রা হবে এল টি ইনভার্স 3/L ml⁻³ এটা। তাহলে এর একক কত হবে, তাহলে এর এককও হবে কি, এটা হচ্ছে কেজি পার কি মিটারের উপর কিউব। এর একক মিটার কিউব, তাহলে হচ্ছে কি কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটাকে অনেক সময় এইভাবেও লেখা হয়, মানে ভাগ চিহ্নটাকে বাঁকা দিয়ে। তাহলে ঘনত্বের একক আছে কেজি পার মিটার কিউব। এটাকে অনেক সময় গ্রাম পার সিএম কিউবও লেখা হয়। এটাকে অনেক সময় কি লেখা হয়, গ্রাম পার সিএম কিউব হিসেবেও লেখা হয়। সেক্ষেত্রে গ্রাম পার সিএম কিউব এবং কেজি পার মিটার কিউবের মধ্যেও একটা কি আছে, সম্পর্ক আছে। তো আমরা 1 কেজি পার মিটার কিউব বলতে বুঝি 1 ঘনমিটার বস্তুর ওজন যদি কি হয় 1 কেজি, অর্থাৎ কোনো একটা বস্তুর আয়তন যদি কি হয় 1 ঘনমিটার হয়, তাহলে সেই বস্তুর ওজন যদি 1 কেজি হয়, তাহলে তার ঘনত্বকে আমরা বলবো 1 কেজি পার মিটার কিউব। এই জিনিসটাকে অনেক সময় গ্রাম পার সিসি দিয়েও প্রকাশ করা হয়। তাহলে আমরা গ্রাম পার সিসি এবং কেজি পার মিটার কিউবের যদি একটা সম্পর্ক স্থাপন করি, এগুলো অনেক সময় লাগে, তোমরা মাথায় রাখবা। তো ওই অধ্যায়গুলোতেও আমি দেখাবো। তো এখানে একটু দেখাই দেয়। তাহলে কেজি পার মিটার কিউবকে আমরা কি করবো, গ্রাম পার সিসি বানাবো। তাহলে কেজি কি আমরা গ্রাম বানাইতে হলে 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আর মিটার কি যদি আমরা মিটার কিউবিক সেন্টিমিটার বানাইতে হলে কি করতে হবে, আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার। কিন্তু এখানে কিউব আছে, তাহলে কি হবে 3টে 100 গুণ হবে। যখনই কোনো একককে আমরা অন্য এককে ট্রান্সফার করি, তখন যেটা করি, একটা একক 1 পাওয়ার হিসাবে যে পরিমাণ ভ্যালু দেয়, স্কোয়ার হিসেবে তার কি হেউ স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার থাকলে স্কোয়ার করতে হবে, 2বার গুণ করতে হবে, ঘন থাকলে না 2বার গুণ করতে হবে। যেমন যেটা বললাম যে 1 মিটার সমান যদি কি হয় 100 সেন্টিমিটার হয়, তাহলে 1 মিটার স্কোয়ার সমান হবে, এই যে এখানেও স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, আর 1 মিটার কিউব সমান হবে 100 মিটার, 100-এর উপরেও কি হবে, তাহলে 1 ঘনমিটার সমান হবে, প্রত্যেকটার উপর কি হবে, ঘন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই। তাহলে এখানে মিটার কিউব আছে, এই জন্য কি 100 গুণ 100 গুণন 100। তাহলে এটাকে যদি আমরা কাটি, তাহলে হচ্ছে কত 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই গ্রাম পার সিসিকে অনেক সময় গ্রাম পার সেন্টিমিটারকে সিসি লেখা হয়। কি লেখা হয়, সিসি। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। এই তোমার গ্রাম পার সিসি, সেন্টিমিটার কিউব, ফুল ফর্ম হচ্ছে কি কিউবিক সেন্টিমিটার। তো এই কিউবিক সেন্টিমিটার এখানকার থেকে সি, আর সেন্টিমিটার থেকে সি নিয়ে অনেক সময় সিসি লেখা হয়। তো সিসি মানে হচ্ছে 1 সিসি, 2 সিসি, অনেক সময় পড়ছি আমরা 100 সিসি, মোটরসাইকেল 120 সিসি, 150 সিসি এরকম থাকে। তো সেই সিসি মানে কিন্তু কিউবিক সেন্টিমিটার। তার মানে 1 কেজি পার মিটার কিউব সমান আমরা কি পাইলাম,
তাহলে 1 কেজি পার মিটার কিউব সমান পাইলাম কি 1/1000, তাহলে 1/1000 গ্রাম পার সিসি। তাহলে উল্টাভাবে আমরা কি করতে পারি, কোনো একটা বস্তুর আয়তন যদি কি হয় 1 সিসি হয়, তাহলে কেজি পার 1 গ্রাম পার সিসি হয়, কোনো একটা বস্তুর ঘনত্ব যদি 1 গ্রাম পার সিসি হয়, তাহলে সেটা কেজিতে কি হবে, কেজি পার মিটার কিউবে সেটা হবে কি 1000 কেজি পার মিটার কিউব হবে। ঠিক আছে, যেমন এইটাই আছে মূলত পানির আয়তন, পানির ঘনত্ব কিন্তু 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব পানির ওজন হয়, ভর সরি, 1 মিটার কিউব পানির ভর হয় 1000 কেজি। তাহলে 1 সিসি 1 সেন্টিমিটার পানির ভর কত হবে, তাহলে 1 সিসি পানি সমান তাহলে 1 গ্রাম হবে। তাহলে 1 সেন্টিমিটার কিউব পানি সমান 1 গ্রাম। আমরা যে ঔষধ খাই, ঔষধের যে ইয়াগুলো থাকে ওগুলোতে 1 সিসি 1 সেন্টিমিটার কিউব 2 সেন্টিমিটার কিউব লেখা থাকে, তাহলে ওইটুকু পানির ওজন হবে 1 গ্রাম। তাহলে এটা মাথায় রাখতে পারো তোমরা, এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সেটা হচ্ছে কি 1 গ্রাম পার সিসি সমান আছে 1000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ যখন আমাদের এককে ট্রান্সফারগুলো করতে হবে একটা একক থেকে আর একটা এককে, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কি করতে পারবো, গ্রাম পার সিসি কে যদি কেজি পার মিটার কিউব করতে হয় 1000 দিয়ে ভাগ করতে হবে, সরি 1000 দিয়ে গুণ করতে হবে। আবার কেজি পার মিটার কিউবকে যদি আমরা সিসি করতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই রকম করে আমরা এককের ট্রান্সফারগুলো করতে পারি। যাই হোক, আমি এই লেকচারে তোমাদের যত ধরনের লব্ধি একক আছে, এর বাইরেও কিন্তু আরো লব্ধি একক আছে, সেগুলোর একক এবং মাত্রা হিসাব করা শেখালাম। তাহলে তোমরা এটা করবা, আরো চেষ্টা করবা, বাকিগুলো যদি কখনো পাও তাহলে এই একই প্রসেসে কি করবা, তোমরা চেষ্টা করবা। আজকে এই পর্যন্তই থাক। তো তার আগে আবার একটা রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে কিন্তু কিছু কিছু জনপ্রিয় যে একক আছে সেই এককগুলোকে কিন্তু মৌলিক একক থেকে যে একক পাওয়া যাচ্ছে সেই এককের বাইরেও কি আছে, একটা নতুন একক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সেটাও কি করতে হবে, মাথায় রাখতে হবে। তো অনেক সময় 2 ধরনের একক দিয়েই কি অঙ্ক করতে হয়। তো এর পরের যে লেকচার, সেখানে আমরা কি এই যে দেখতেই পাইতেছো তোমরা, লেকচার আমি রেডি করে রাখছি। সেটা হচ্ছে বিভিন্ন দ্বিতীয় অধ্যায়ের যে যত ধরনের লেখচিত্র আছে সম্ভাব্য 8-10টা লেখচিত্র, সবগুলোই আমরা এইরকম খুঁটিয়ে 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 বিস্তারিতভাবে কি করবো, আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।